ইটস ওকে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ছেলে ফেল করা মানে হচ্ছে তার জীবন শেষ, তাকে সমাজের চোখে সে হচ্ছে খুবই খারাপ স্টুডেন্ট, তারপর বাবা মার কাছে তো আর কোনো ভ্যালুই নেই, ভাই বোনের কাছে প্রচুর পরিমাণে তিরস্কার, বন্ধু বান্ধবদের কাছে প্রচুর পরিমাণে অবহেলা, আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তাদের কাছে তো ধিক্কার আছেই। তো এই আসসালামু আলাইকুম, আমার কিছু পার্সোনাল কিছু অবজারভেশনস আছে এই ফেইল এবং পাশের ব্যাপারে। টোটালি ওভারঅল যেই আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যেই জিনিসগুলো পাঠ্য বইয়ের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে মোটামুটি মোর দেন 50% জিনিস হচ্ছে মানে কার্যকর না। আমাদের পরবর্তী জীবনে সেগুলো খুব একটা প্রয়োগ আছে বলে আমার মনে হয় না। আর বাকি 50% যেগুলো আছে সেগুলো আমাদেরকে জানতে হবে, কারণ এগুলো বেসিক, এবং সেই বেসিক জিনিসগুলো জানার জন্য যে পরিমাণের একটা স্টুডেন্টের বা একটা টিচারের যে পরিমাণ ফোর্স দেওয়া উচিত এগুলো শেখার জন্য, বেসিক জিনিসগুলো শেখার জন্য, সেই রকম ফোর্স আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে আমি দেখতে পাই না। প্রথম কথা হচ্ছে অনেক সাজেশন চলে কোনটা আসবে কোনটা আসবে না, এবং সেটার উপর ভিত্তি করে শিক্ষার্থীদের প্রিপারেশন নেয়, এবং সেই প্রস্তুতি নেওয়ার সময় তারা চিন্তা ভাবনা করে এই প্রশ্নটা তো আসবে না, তো এটা আমি না পড়ি। এটা না পড়ার কারণে তার যে বেসিকের কতটা 12টা বেজে যাচ্ছে এটা কিন্তু সে চিন্তা করে দেখছে না। সে চিন্তা করতেছে পরীক্ষায় পাশের জন্য তাকে পড়তে হবে, এবং পরীক্ষায় পাশ করা শেষ হলে এই জায়গাটা থেকে সে চলে আসতেছে, এবং যে জিনিসগুলো সে পড়ে নাই সারা জীবন, এই জিনিসগুলো না পড়ে থাকার কারণে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যখন জব লাইফে যাবে তখন যে তার কত পরিমাণে প্রবলেম হয়ে যাবে এটা কিন্তু সে বুঝতে পারতেছে না। একদম কোর লেভেলের যেই পড়ালেখাগুলো আছে, যেমন ফিজিক্সের ক্ষেত্রে লাইটস চ্যাপ্টার আছে, তারপর সাউন্ড চ্যাপ্টার আছে, ম্যাগনেটের যে চ্যাপ্টার আছে, এগুলো হচ্ছে একেবারে বেসিক। মানে এই বেসিক জিনিসগুলো যদি কেউ না জানে তাহলে যদি সে ইঞ্জিনিয়ারিংয়ে যায়, ইঞ্জিনিয়ারিং পাস করতে পারবে সে কোনো না কোনোভাবে, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের পাশের পর চাকরির ক্ষেত্রে গেলে অনেক মারাত্মক ধরনের কিছু ল্যাকিংস তার থেকে যাবে, একদম ফর শিওর থেকে যাবে। হ্যাঁ, ইন্ডাকশন যারা এখানে কনস্ট্রাকশনে কাজ করে, যারা এখানে বিভিন্ন ধরনের ফিটিংসে কাজ করে, বা যারা ইঞ্জিন নিয়ে কাজ করে, তারা যদি ইন্ডাকশন প্রসেস না জানে তাহলে একদম বেসিক লেভেলের কিছু জিনিস যদি তারা না জানে তাহলে তারা এখানে কাজ করতে পারবে না, এটা তো ফর শিওর। আচ্ছা, তো এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম, কিছু কিছু চ্যাপ্টার আছে যে সমস্ত চ্যাপ্টারগুলো আমরা মনে করি যে হ্যাঁ এগুলো পড়ে কী লাভ, এগুলো অক্সিডেশন রিঅ্যাকশন পড়ে আমাদের কী লাভ, কিন্তু অক্সিডেশনের এই জিনিসগুলো খুব বেশি কাজে লাগবে যখন আমাদের মধ্যেই কেউ যখন ডক্টর হবে, বা ডাক্তারি পড়তে যাবে, বা যখন ফার্মাকোলজি পড়তে যাবে, বা যখন তারা অ্যাপ্লাইড কেমিস্ট্রি পড়তে যাবে, বা আমার কাছে মনে হয় যারা ফুড অ্যান্ড নিউট্রিশনে পড়তে যাবে বা ওই ক্ষেত্রে জব করতে যাবে, তাদের কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেক বড় একটা ল্যাকিংস থেকে যাবে সারা জীবন এই জিনিসগুলো না জানার কারণে। প্রথম পরামর্শ হচ্ছে পরীক্ষায় পাস ফেল এই জিনিসগুলো, আমি সুইডেন বা নর্ডিক বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজের কথা যদি বলি, বা পুরো ইউরোপের কথা যদি বলি, ইউরোপের কিছু কিছু দেশে এখনও পর্যন্ত মান্তার আমলের ব্রিটিশ সিস্টেম চালু আছে, কিন্তু বেশিরভাগ ইউরোপিয়ান কান্ট্রিতে সাধারণভাবে লেখাপড়ার জন্য তারা ভোকেশনাল ট্রেনিং বেসড যে লেখাপড়া সেটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। ক্লাসের মধ্যে যে বইগুলো আছে সেই বইগুলো আপডেটেড বই কিনা, টেকনোলজির সাথে আপডেটেড কিনা, যেমন এখন এআই টুলস নিয়ে মানে চ্যাটবুট নিয়ে কাজ করা হচ্ছে। এখন এই চ্যাটবুটগুলো সম্বন্ধে বাচ্চারা বই পড়ে জেনে যাচ্ছে, কারণ এগুলো পাঠ্য বইয়ের মধ্যে ঢুকায় দেওয়া হচ্ছে। ঢোকানো না থাকলেও তারা এগুলো তাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য তারা প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এখন এটা খুব অ্যাডভান্স লেভেলের কথাবার্তা বলছি, কিন্তু যদি আমি একদম বেসিক লেভেলের কথাবার্তা যদি বলি, যেমন সেলাই করা, কাঠ কাটা জানা, বা গৃহস্থলীর কাজকর্ম করা, এগুলো আমাদের বাংলাদেশেও ছিল, কৃষি শিক্ষা বইয়ের মধ্যে ছিল, কিন্তু আমরা শুধুমাত্র বইয়ের সীমাবদ্ধ। আমাদের কৃষি শিক্ষা বইয়ের টিচাররা কখনো বলে নাই চলো আজকে তোমাদেরকে আমরা বীজ রোপণ করা শেখাবো গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে বা কোনো একটা মাঠে নিয়ে গিয়ে। তো আমরা শুধু বইয়েই পড়েছি কত সেন্টিমিটার দূরে থাকতে হবে একটা চারা থেকে আরেকটা চারা, কী করতে হবে না করতে হবে, আমরা কিন্তু কখনো হাতে কলমে এগুলো করিনি। এখানে যেটা করে সেটা হচ্ছে হাতে কলমে করায়, এবং এগুলোর উপরে পয়েন্ট থাকে, মার্কস থাকে। যেমন ধরেন আপনি প্র্যাকটিক্যালের সপ্তাহে একটা প্র্যাকটিক্যাল আছে, এই সাবজেক্টের উপর ওই একটা প্র্যাকটিক্যালে উপস্থিত থাকলে আপনি 3 ক্রেডিটস পেয়ে যাবেন। তো 3 ক্রেডিটস 7 ক্রেডিটসের মধ্যে 3 ক্রেডিটস আপনি পেয়ে যাচ্ছেন, বাকি 4 ক্রেডিট আপনাকে পরীক্ষায় পড়ালেখা করে পাস করতে হবে। সেটার মধ্যেও অ্যাসাইনমেন্ট বেস পড়ালেখা থাকে, সেটার মধ্যেও একদম লাস্টের যে পরীক্ষাটা হয় সেটা হয় হয়তো 1 ক্রেডিট বা 2 ক্রেডিটের জন্য। বাকি অলরেডি সব ক্রেডিট কিন্তু অলরেডি ক্লাসের মধ্যে ওদেরকে অলরেডি পড়িয়ে ফেলেছে, পড়িয়ে অ্যাসাইনমেন্ট নিয়ে ওদের গ্রুপ স্টাডি করে ওদেরকে শেষ করে ফেলেছে অলরেডি। ওরা কোনো কিছু নিয়ে কোনো প্রেশার ফিল করছে না। বাংলাদেশের প্রথম যে প্রধান সমস্যা সেটা হচ্ছে বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে টাস্ক দিয়ে দেওয়া এবং ফোর্স করা সেই টাস্কগুলো মেমোরাইজ করার জন্য, মুখস্থ করার জন্য। আমরা যখন ছিলাম আমাদের বাবা মারা মুখস্থ করতো এবং মুখস্থ পড়া নিত, যে 1 ঘন্টা আমি মুখস্থ করলাম একটা জিনিস, না বুঝে যেভাবে হোক মুখস্থ করলাম, সেটা মুখস্থ বললো হ্যাঁ তখন কী পড়ছিস দে পড়াতে, তখন উনি পড়াটা মুখস্থ নিত এবং আমরা পরীক্ষার হলে যাই ওই মুখস্থ জিনিসটাই বুঝলাম না বুঝলাম সুন্দর করে লিখে দিয়ে এসে আমরা মার্ক পেয়ে গেলাম। যাদের মুখস্থবিদ্যা ভালো না তারা মারা খাইলো একদম পুরোপুরিভাবে শেষ, পরীক্ষার হলে কিছু লিখতে পারলো না, বা যারা বুঝার জ্ঞান দিয়ে ভালোভাবে বুঝায় লিখতে পারলো তারা তো লিখতে পারলোই,
আর যারা লিখতে পারলো না তারা ফেল করলো, আর যারা লিখতে পারলো তারা বুঝে হোক না বুঝে হোক অনেক ভালো মার্কস পেয়ে গেল, পরীক্ষায় ফার্স্ট হয়ে গেল, এবং পরবর্তীতে যখন জব লাইফে গেল এই ছেলেটাই দেখা গেলো কিছুই করতে পারলো না। যেই ছেলেটা কিছুই করতে মানে কোনো রকমের বুঝে টুঝে লিখে দিয়ে আসছে আর কোনো রকমের পাস করছে, ওই ছেলেটা ওয়ার্ক লাইফে গিয়ে অনেক ভালো করছে, বিকজ তার বেসিক, সে বেসিকটা অলরেডি ওই সময় সুন্দর করে আহরণ করে নিয়েছিল। যখন এই প্রিম প্রেজেন্টেশনের ব্যাপার আসছে, গ্রুপ ওয়ার্কের ব্যাপার আসছে, যখন তাকে ট্রেন করতে বলতেছে কাউকে, তখন সে মেন্টরিংটা খুব সুন্দরভাবে করতে পারতেছে, বিকজ সে জানে হাউ টু মেন্টর আদার্স। সো আমার কাছে মনে হয় যে ফেল করার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে বাচ্চাদেরকে মেমোরাইজ করার জন্য ফোর্স করা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শিক্ষকদের প্রচুর পরিমাণে অবহেলা আছে, অবহেলার শেষ নেই শিক্ষকদের। আমি মানছি যে বাংলাদেশের শিক্ষকদের স্যালারি থেকে শুরু করে সব জায়গাতেই অনেক ধরনের ঘাটতি আছে, কিন্তু আপনারা কেউ বসে নেই, আপনারা অবশ্যই শিক্ষকরা টিউশন করাচ্ছেন, ব্যাচের পর ব্যাচ পড়াচ্ছেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন, এবং ফলশ্রুতিতে কী হচ্ছে, কিছু কিছু ছেলে ভালো করতেছে, কিছু কিছু ছেলে রসাতলে যাচ্ছে একেবারে। তো আমার কাছে মনে হয় যে এইখানে শিক্ষকদের একটা ভূমিকা হচ্ছে যে শিক্ষকদেরকে যেই আপনাদের যেই পাঠ্য বই আছে সেই পাঠ্য বইয়ের যেই নীতি প্রণয়নে যারা কাজ করে তাদেরকে নিজেদের পক্ষ থেকে প্রত্যেকটা স্কুল থেকে বা প্রত্যেকটা স্কুলে কয়েকটা স্কুল মিলে বা মিউনিসিপ্যালিটি অনুযায়ী কয়েকটা স্কুল মিলে একটা কমিটি গঠন হবে, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে স্টুডেন্ট একটা করে টিচার থাকবে, এবং সেখানে একটা স্টুডেন্টেরও একটা ইউনিয়ন থাকবে, এবং টিচারদেরও একটা ইউনিয়ন থাকবে। টিচাররা স্টুডেন্টদের কাছ থেকে সেই কী পড়লে ভালো হয়, তারা কী কী পড়তে চায় সেটা নিবে, এবং সেটার উপর ভিত্তি করে পাঠ্য বই, নেক্সট ইয়ারের পাঠ্য বইটা কেমন হওয়া উচিত সেটার একটা সাজেশন সেই শিক্ষা বোর্ডের মধ্যে দিবে। শিক্ষা বোর্ডের মধ্যে দেওয়ার পর যখন শিক্ষা বোর্ড মনে করবে যে হ্যাঁ ঠিক আছে আমরা এটা নেক্সট 2 ইয়ার্সে আমরা এই জিনিসগুলো আপডেটেড করবো, দেন তারা কাজ শুরু করে দিল এই জিনিসগুলো। প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি থেকে যখন আসবে তখন এটা নিয়ে একটা টিম দেওয়া হওয়া উচিত যে ঠিক আছে আমরা 100 মিউনিসিপ্যালিটি থেকে এই সাজেশন পেয়েছি, এটা জিস কি, সবগুলোকে একসাথে এআই এর মধ্যে একটা সফটওয়্যার ডেভেলপ করলেই সবগুলো দিয়ে দিলে এআই বলে দেবে আপনাকে যে এখানে কী কী জিনিসগুলো অ্যাড করতে হবে, কী কী জিনিসগুলো আগে থেকে ছিল, কী কী জিনিসগুলো বাদ দিতে হবে। সেই অনুযায়ী একটা টিম ডে করে বা 2 দিনের 3 দিনের একটা টিম ডে করে সেখানে কী কী জিনিসগুলো অ্যাড করা হবে, কীভাবে অ্যাড করা হবে সেটা সুন্দর করে বুঝায় টিমকে দিয়ে দেওয়া। এই কাজগুলো যদি করা যায় তাহলে ফেইলের সংখ্যা অনেক বেশি কমে যাবে, কারণ ছাত্ররা নিজেরাই বলছে তারা কিসে ইন্টারেস্টেড, এবং ছাত্ররা নিজেরাই চাচ্ছে যে এই জিনিসগুলো নিয়ে আমরা পড়তে চাই, এবং এগুলো আমাদের কী জন্য পড়তে চাই সেটাও লিখতে হবে, এবং এটাতে ক্যারিয়ারের কী লাভ হবে সেটাও লিখতে হবে। সেগুলো যখন দিয়ে দিবে তখন দেখা যাবে যে স্টুডেন্টরা ইন্টারেস্ট ফিল করতেছে যে হ্যাঁ আমরাই এই জিনিসটা পড়তে চেয়েছিলাম এবং আমরাই এই জিনিসটা পেয়েছি, নাও উই হ্যাভ টু নট মেমোরাইজ ইট বাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট অ্যান্ড উই হ্যাভ টু টেক এ গুড গ্রেডস অন ইট। ওয়েন দে থিঙ্ক অ্যাবাউট ইট দেন দে ক্যান ডু ইট। কিন্তু যদি তারা যে জিনিসটা পড়তে চায় না সেই জিনিসটা যখন তাদের উপর চাপায় দেওয়া হয় তখন এটা খুবই একটা অমানবিক ব্যাপার হচ্ছে যে একটা স্টুডেন্ট মেট্রিক লেভেলের পরীক্ষা দিচ্ছে, এসএসসি পরীক্ষা দিচ্ছে, সেই স্টুডেন্টটাকে 11টা বই একদম প্রত্যেকটা পাতা পাতা মুখস্থ করে শব্দার্থগুলো একদম মুখস্থ করে লিখে তারপরে বাংলাতে ইংরেজিতে যাই দিতে হচ্ছে। কেন? এই জিনিসগুলো তো ক্লাসের মধ্যেই প্র্যাকটিস করানো সম্ভব। এবং আমি মনে করি যে বড় একটা স্ট্রেস আছে এই ফেলের, এত বড় সংখ্যক একটা ফেলের পেছনে কোনো গাইডলাইন স্টুডেন্টদেরকে দেওয়া হয় না। 3rd নাম্বার পয়েন্ট হচ্ছে গাইডলাইন। একটা স্টুডেন্টকে দেওয়া হয় না গাইডলাইন যে কী করলে তুমি পাস হবা, কী করলে তুমি ফেল হবা। এখানে দেওয়া হয়, এখানে বলা হয় তুমি যদি এই করো তাহলে তুমি ফেল করবা, তুমি যদি এই করো তাহলে তুমি পাস করবা। এখন তুমি ডিসাইড করো তুমি কোনটা করবা। এবং একটা স্টুডেন্ট সেইভাবে তার নিজেকে তৈরি করে। পাস ফেলের ব্যাপারটা তো কেউ জানতেই পারে না, একমাত্র গার্ডিয়ানদের কাছে আমাদের পার্সোনাল আইডি নাম্বার দিয়ে ঢুকে সাইটে ঢুকে তারপর দেখতে হয় আমার ছেলে বা আমার মেয়ে কেমন রেজাল্ট করলো। আর একটা স্টুডেন্ট নিজেও সে তার পাস ফেলের কথা জানতে পারে না, তার গার্ডিয়ানকে জানানো হয়, তার গার্ডিয়ান তাকে রেফার করে যে হ্যাঁ এটা হচ্ছে তোমার সার্টিফিকেট। সো এবং একটা স্টুডেন্ট আরেকটা স্টুডেন্টের ব্যাপার তো জানতেই পারে না কিছু, যে তুমি পাস করছো না ফেল করছো, পরীক্ষা কেমন হয়েছে, কী আসল বিষয় কিছু জানতে পারে না। তো এটার ক্ষেত্রে কী হয়, প্রাইভেসি মেনটেন হয়। একটা ছেলে ফেল করলো, ইটস ওকে, ফেল করলো, নেক্সট ইয়ারে সে আবার পড়ে আবার পাস করবে, ইটস ওকে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ছেলে ফেল করা মানে হচ্ছে তার জীবন শেষ, তাকে সমাজের চোখে সে হচ্ছে খুবই খারাপ স্টুডেন্ট, তারপর বাবা মার কাছে তার কোনো ভ্যালুই নেই, ভাই বোনের কাছে প্রচুর পরিমাণে তিরস্কার, বন্ধুবান্ধবদের কাছে প্রচুর পরিমাণে অবহেলা, আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তাদের কাছে তো ধিক্কার আছেই। তো এই যে জিনিসগুলো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সামাজিক ব্যবস্থার উন্নতি অনেক বেশি জরুরি, যেটা আমরা একা আমাদের পক্ষে সম্ভব না। আমরা এখান থেকে বিদেশ থেকে যখনই এই সমস্ত ব্যাপারে ভিডিও বানাই আমাদের বিভিন্ন ফ্রেন্ডরা আমাদেরকে লেখে, কিরে বিদেশে বসে বসে তো অনেক কথাবার্তা বলস,
অনেক কিছু। তাহলে এত কিছুই যেহেতু পারিস, তাহলে দেশের বাইরে গেছিস কেন? দেশের বাইরে আসছি বিকজ অফ বাংলাদেশে যে সুযোগগুলো আমি আমি আমার কাছে মনে হতো যে আমি অ্যাভেল করি, সেই সুযোগগুলো আমি বাংলাদেশে পাইনি। এখানে আসার পরে এখানে বিভিন্ন কোম্পানি আমাকে সুযোগ দিয়েছে, দেখেছে যে না এই ছেলেটার মধ্যে ট্যালেন্ট আছে, আমি ছেলেটার ট্যালেন্টকে কমার্শিয়ালি ইউজ করি, এবং তারা কমার্শিয়ালি ইউজ করছে। বাংলাদেশে আমি যে সমস্ত অর্গানাইজেশন ছিলাম সেই সমস্ত অর্গানাইজেশনে আমি সেই অ্যাভেলেবিলিটিগুলো পাই নাই, সেজন্য আমি চলে আসছি। কিন্তু এখন এখানে বসে থেকে যখন আমি বাংলাদেশের কোনো একটা সিচুয়েশন দেখি, আমার কাছে মনে হয় যে হয়তো আমার এই কথার মাধ্যমে, আমার এই পরামর্শের মাধ্যমে কোনো না কোনো মানুষ তো এই ভিডিওটা দেখছে, সে হয়তো এই ভিডিওটার কথা চিন্তা করে সেটা হয়তো সে গ্রহণ করবে। আজকে যদি শিক্ষা বোর্ডের কেউ যদি আমার এই ভিডিও দেখে এবং সে চিন্তা করে যে হ্যাঁ ইটস এ গুড আইডিয়া, উই ক্যান ইমপ্লিমেন্ট ইট, দেন তারা এটা বাস্তবায়ন করতে পারে। এবং প্রত্যেকটা প্রজেক্টের যেই মানে প্রকল্পের যেই বাস্তবায়নের যে কমিটি, সেই কমিটিগুলো সাধারণভাবে এমন কমিটি হওয়া উচিত যারা শুধুমাত্র প্রজেক্ট নিয়ে মানে প্রকল্প নিয়েই কাজ করবে। তাদের প্রকল্প বাস্তবায়ন করার জন্য যেই সময়সীমা আছে, মানে টাইম লাইনের কথা যদি আমি বলি, সময়সীমা, তারপরে হচ্ছে যে তাদের যেই ডেলিভারেবলস আছে যেটা তাদেরকে জনগণের কাছে পৌঁছে দিতে হবে, সেই কাজগুলো করার জন্য তাদেরকে সুযোগ দিতে হবে। তাদেরকে বিভিন্ন ধরনের অন্যান্য টাস্ক দিয়ে রাখছেন, এবং এই প্রকল্পগুলো হচ্ছে বছরের পর বছর ঝুলতেছে, কি হচ্ছে না হচ্ছে কেউ জানে না। তো এই ধরনের একটা দায়সারা ব্যাপার যদি থাকে, তাহলে সেইখানে আমার মতো মানুষ এখান থেকে শুধু কথাই বলতে পারবো, যেমন 6,660,000 মানুষ ফেল করছে। এই ফেলের যে এই ঘানিটা আপনারা কীভাবে টানবেন? এটাকে এত হাইলাইট করে নিউজে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এতগুলো মানুষ ফেল করছে, বিকজ ফেল করছে তারা আবার পাশ করবে। যারা ফেল করছে তাদের প্রথমত তাদের গাইডলাইনের অভাব, তারপরে তাদের নিজেদেরও অবহেলা আছে যে তারা পড়ালেখা করতে চায় না। হয়তো পড়ালেখা করতে না চাইলে তাহলে তো ভোকেশনাল ট্রেনিংয়ের আয়োজন করতে হবে। এখানে সুইডেনে অনেক মানুষ আছে, অনেক সুইডিশ আছে যারা লেখাপড়া করতে চায় না, তখন তাদেরকে কি করা হয়, বলে তুমি কি করতে চাও? আমি ইলেকট্রিক কাজ করতে চাই। ঠিক আছে, তাহলে তুমি ভোকেশনালে যায় ইলেকট্রিশিয়ানের সার্টিফিকেট নাও, 1 বছরের ট্রেনিং। এটা করার পরে তুমি ইলেকট্রিসিটির একটা লাইসেন্স পাবা, ওটা দিয়ে তুমি বাড়িতে বাড়িতে যাই ইলেকট্রিশিয়ানের কাজ করতে পারবা। আর অন্য কারো জিজ্ঞেস করলো তুমি কি করতে পছন্দ করো? হ্যাঁ আমি ফুটবল খেলতে পছন্দ করি। ঠিক আছে, তাহলে তুমি ফুটবল ক্লাবে ভর্তি হয়ে যাও, ওখানে গিয়ে 1 বছরের ফুটবল ক্লাবে ট্রেনিং করো, বিভিন্ন টুর্নামেন্ট খেলো, তারপরে যদি তুমি চান্স পাও ন্যাশনাল টিমে তুমি খেলবে। এইভাবে করে এখানে ব্যবস্থা করা হয়। কেউ যদি বলে যে না আমার আসলে গার্ডেনিং করতে ভালো লাগে, ঠিক আছে, তুমি গার্ডেনিংকে প্রফেশন হিসেবে নিতে চাচ্ছ? হ্যাঁ নিতে চাচ্ছি। ঠিক আছে, গার্ডেনিংয়ের কোর্স আছে 2 বছরের কোর্স করে গার্ডেনিং বিভিন্ন মানুষের বাড়িতে যায়, তুমি তাদের গার্ডেন পরিষ্কার করার জন্য তাদের নিজেদের সময় নেই, তাদের গার্ডেন। আমি বেশ কয়েকদিন ধরে গার্ডেনিং করার জন্য কিছু কোম্পানির পেছনে ঘুরতেছি, এবং ওদেরকে আমি বলতেছি যে আমার গার্ডেনে বেশ কিছু কাজ আছে, কিছু গাছ উঠাইতে হবে, আমার গার্ডেনটা সুন্দর করতে হবে। আমি অনেক দিন ধরে চিল্লাচ্ছি বিভিন্ন কোম্পানিতে, আমি তাদের স্ক্যাজুয়ালই পাচ্ছি না। তারা বলতেছে তাদের স্ক্যাজুয়াল পুরো অগাস্ট পর্যন্ত ফুল। তো মানে দ্যাট কাইন্ড অফ ডিমান্ড দে হ্যাভ, যে তারা একটা নির্দিষ্ট ডিমান্ডে তারা চলতেছে, যে জুলাই একদম মার্চ থেকে শুরু করে অগাস্ট পর্যন্ত তারা পুরোপুরিভাবে প্যাক থাকে। আমাকে বুক করতে হলে নেক্সট ইয়ারের মার্চে বা এপ্রিলে বা মেতে বুক করতে হবে, দেন তারা আমার গার্ডেনটা সুন্দর করে করে দিবে। তাহলে নেক্সট ইয়ারে বুক করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছেন কী পরিমাণ একটা ডিমান্ড, তাদের চাহিদা তাদের আছে। এবং এই যে চাহিদা, এই চাহিদা কিন্তু তারা নিজেরা ক্রিয়েট করছে। আমাদের বাংলাদেশে যদি আমরা তো জানি না যে আমাদের যুব সমাজের মধ্যে কত % যুব সমাজ গ্রামে গিয়ে ক্ষেত খামারি করতে চায়। এটা কি আমরা জানি? আমরা জানি না। আমরা যদি জরিপ করি, একটা সার্ভে যদি করি, সার্ভের মধ্যে দেখা যাবে যে আমাদের অ্যাটলিস্ট 10 থেকে 20% যুব সমাজ বলবে যে না আমি ফার্মিং করতে খুব ইন্টারেস্টেড, আমি হাঁস মুরগি পালতে ইন্টারেস্টেড, আমি গরু ছাগল পালতে ইন্টারেস্টেড। আমার এক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের আমার বিএসসির এক ফ্রেন্ড আছে, ও অস্ট্রেলিয়ায় ছিল, অস্ট্রেলিয়ায় ওখানে হায়ার স্টাডিজ নিয়েছে, এবং দেন ওখান থেকে বাংলাদেশে এসে সে গরুর খামার তৈরি করছে। আজকে সে কোটি টাকার মালিক। আগে থেকে সে কোটি টাকার মালিক ছিল, কিন্তু এখন সে এই বিজনেসটাকে অনেক বেশি প্রাইভেটাইজেশন এবং কমার্শিয়াল করেছে। আমি শুধু এই উদাহরণটা এই জন্য দিলাম যে বাংলাদেশে থেকে অনেক কাজ করা সম্ভব, যেটা অলরেডি আমাদের যুব সমাজ যে যারা আছে তারা করছে। কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে যারা এর মাঝামাঝিতে আছে, কি করবে বুঝতে পারছে না, এদিকেও যাচ্ছে না ওদিকেও যাচ্ছে না, এবং তাদের যে চিন্তাভাবনা থেকে তারা বেরো হয়ে যেতে পারতেছে না। তারা পারছে না জেনজির সাথে যে মিশতে, তারা যাচ্ছে না মিলেনিয়ার সাথে যে মিশতে, তারা কারোর সাথে মিশতে পারতেছে না, কারণ তারা মাঝামাঝি একটা পর্যায়ে আছে। এদের ক্ষেত্রে জরিপ করে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই আপনি কি করতে চান, আমি ক্ষেত খামারে কাজ করতে চাই, ঠিক আছে, তাহলে তাকে এখানে যদি সুইডেনে যদি কেউ বলে যে আমি ক্ষেত খামারে কাজ করতে চাই, গভর্নমেন্টের কাছে গেলে, মিউনিসিপ্যালিটিতে, কমিউনে গেলে ওদের সাথে কথাবার্তা বলে, ঠিক আছে তোমাকে আমরা একটা জমি দিব, ওই জমিটা তোমাকে আমরা 10 ইয়ার্সের জন্য লিজ করে দিব, ওই জমিটা টাকা তুমি যখন ইনকাম করবা, ইনকাম করে তারপরে তুমি তোমার ক্ষেত থেকে ইনকাম করে তারপরে তুমি লিজের টাকাটা দিবা। এইভাবে কি তুমি করতে পারবে কিনা, তোমাকে আমরা একটা ব্যাংক লোনও দিব এটা করার জন্য। দেন সে একটা জমি নিয়ে ব্যাংক লোন নিয়ে টুলসগুলো কিনবে, এগুলো তো সব কিছু অটোমেটিক, কোনো কিছু হাতে করতে হয় না। তো টুলস কিনবে, গাড়ি টাড়ি কিনে, লাঙ্গল টাঙ্গল সব কিছু কিনে, অটোমেটিক লাঙ্গল পাওয়া যায়, গাড়ি টাড়ি সব কিনে, ব্যাস সে শুরু করে দিবে কাজ।
তার যেই জায়গায় ইন্টারেস্ট, এখানকার মানুষের সুখী হওয়ার বা সুখী মনে করার নিজেদেরকে, তার মধ্যে একটাই কারণ, সেটা হচ্ছে তারা যেটা চায় সেটা পায়, তারা যেটা করতে চায়। যেমন আমি কি করতে চাই, আমি ভিডিও করতে চাই, তা আমি কিন্তু ভিডিও করতে পারছি। আমি লেখালেখি করতে চাই, আমি কিন্তু লেখালেখি করার স্বাধীনতা পাচ্ছি। আমি যাই লেখালেখি করি না কেন, আমাকে কেউ কিছু বলবে না। যতক্ষণ পর্যন্ত আমি প্রাইভেসি পলিসি নিয়ে আমি ডেটা রেড করছি না, ততক্ষণ পর্যন্ত ঠিক আছে, ইটস ওকে, যে যা ইচ্ছা তাই করতে পারবে। এবং যার যেটা ভালো লাগে সেটাকে সে প্রফেশন হিসেবে নিতে পারবে। আমার ক্যামেরার কাজ ভালো লাগে, আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি, এখানে ফটোগ্রাফির জন্য ব্যাচেলার মাস্টার্স দুটোই আছে। আপনি যদি ব্যাচেলার মাস্টার্স করতে সময় লাগে, আপনি 1 বছরের একটা ভোকেশনাল ট্রেনিং করে নিতে পারেন। ওটা করলে আপনি খুব ইজিলি এখানে ভোকেশনালের জন্য আপনি ট্রেনিং নিয়ে নিলে আপনি প্রফেশনালি আপনি কোম্পানি খুলে দেন আপনি আপনার ফটোগ্রাফি শুরু করে দিতে পারবেন। আপনি বিভিন্ন অনুষ্ঠানে যাবেন, ফটোগ্রাফি করবেন, বিভিন্ন ওয়ার্ল্ড লাইফ ফটোগ্রাফি আছে, বিভিন্ন কিছু আছে, এখানে একটা আলাদা ক্যাটাগরি আছে এটার জন্য। যে যেটা চাচ্ছে মনে প্রাণে, সে সেই কাজটাই করতে পারছে, এবং দিন শেষে ওই কাজটা শেষ করার পর সে বাসায় গিয়ে তার সুন্দর সময় কাটাচ্ছে। এই জন্যই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, নর্ডিক কান্ট্রিজ পরপর মানে লাস্ট 8 ইয়ার্স 9 ইয়ার্স 10 ইয়ার্স ধরে পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে একটা। আমাদের বাংলাদেশে আমরা যদি এখন নিজেরা কোশ্চেন করি একজন আরেকজনকে, আমি নিজে যদি কোশ্চেন করি আমাকে যে ব্যাচেলার পড়ানো আছে, আমি কি 100% হ্যাপি ছিলাম? না, আমি হ্যাপি ছিলাম না। এটা আমার বাবার পছন্দ ছিল যে এই সাবজেক্টে পড়ালেখা করার জন্য, এবং লাস্ট পর্যন্ত কিন্তু আমি বের হয়ে গেছি সাবজেক্ট থেকে। আমি কোনো না কোনোভাবে সাবজেক্ট থেকে বের হয়ে গেছি। ঠিক আমাদের জেনারেশন যারা আসতেছে তাদেরকে যখন আমরা জোর করে বলতেছি, বাবা আমার খুব ইচ্ছা তুমি ডাক্তার হও, সে কিন্তু ডাক্তার হতে চায় না, কিন্তু তাকে আমরা জোর করে ডাক্তার বানাই দিতে যাচ্ছি। লাস্ট পর্যন্ত সে ডাক্তার হলো, একসময় দেখা যাবে সে ডাক্তার হবে না, সে ডাক্তার হওয়ার পর সে শুরু করবে ব্লগিং, এবং ব্লগিং করে সে পৃথিবীর সবচেয়ে বড় ব্লগার হয়ে যাবে, হু নোজ। সো এই জন্য বাংলাদেশের যেই পয়েন্টগুলো বললাম সামারাইজ করি। প্রথম পয়েন্ট হচ্ছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বারবার আঙ্গুল না দেখিয়ে শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করার জন্য যেই আপডেটগুলো করতে হবে সেটা নিয়ে কাজ করতে হবে, এবং এটার জন্য একটা বোর্ড থাকতে হবে, একটা কমিটি থাকতে হবে। সেই কমিটির কাজ হবে শুধু এইটাই কাজ, তাদের পড়ানো কাজ না, তাদের কাজ হবে এই জায়গাতে কাজ করা। তারপরে হচ্ছে শিক্ষক যে সমস্ত স্টুডেন্টরা ফেল করেছে তাদেরকে তাদের কোন সাবজেক্টে ফেল করেছে সেই সব সাবজেক্টগুলোতে ভালো করে তাদেরকে পড়িয়ে শুধুমাত্র ওই সাবজেক্টগুলোতেই কিন্তু পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা যায়। আগেরগুলো তো সে পাশ করেই ফেলছে অলরেডি, তাকে তো ওগুলো পড়ালেখা করানোর কোনো প্রয়োজন নাই। কিন্তু বাংলাদেশের সিস্টেম হচ্ছে না, তোকে আবার সবগুলো সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। ওয়াই? হ্যাঁ, তো এটা করা যাবে না। আমার মনে হয় এটা চেঞ্জ হয়েছিল, আমি মনে হয় অনেক বছর আগে এটা শুনেছিলাম চেঞ্জ হয়েছিল। আই ডোন্ট নো হাউ দ্য সিচুয়েশন ইজ নাও। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে নীতিমালা প্রণয়ন করার ব্যাপারে আমি এখন যে যুব সমাজরা অলরেডি ক্ষমতায় আছে সরকার, সেই সরকারের প্রথম কাজ হওয়া উচিত ছিল আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, দেন উচিত ছিল হচ্ছে তাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি নেওয়ার চেষ্টা করা। কারণ যতক্ষণ পর্যন্ত একটা জাতি শিক্ষিত না ততক্ষণ পর্যন্ত সেই জাতির উন্নতি মানে প্রায় অসম্ভবের কাছাকাছি। সো শিক্ষাই একমাত্র দিক যেটার মাধ্যমে আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারবো। এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প হওয়া সম্ভব না। তা আমরা যদি এই বিকল্প ধারা নিয়ে চিন্তা না করি, আমরা যদি গতানুগতিক ওয়েতে চিন্তা করি, তাহলে আমাদেরকে মানুষকে শিক্ষিত বানাইতে হবে। এবং যেখানে সুইডেনের শিক্ষার হার হচ্ছে 99.9%, অর্থাৎ প্রত্যেকটা মানুষই ইমনোসিয়াত অর্থাৎ কলেজ পাস অ্যাটলিস্ট অ্যাভারেজে। তার মধ্যে তো ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি, গবেষণা এইগুলো তো আছেই। কিন্তু যদি বলা হয় যে এখানে মানুষ কি একদম পুরোপুরিভাবে শিক্ষিত, হ্যাঁ শিক্ষিত। এবং তারা আপনি সুইডেনে একটা গ্রামে যাবেন, গ্রামে গিয়ে একটা মানুষকে বলবেন যে আই কান্ট স্পিক সুইডিশ, ক্যান আই স্পিক ইংলিশ? সে সাথে সাথে বলবে ও শিওর আই ক্যান স্পিক ইংলিশ, নো প্রবলেম। সে সাথে সাথে বলবে, কারণ সে ওই নর্মাল এডুকেশনটা সে পেয়েছে। এবং এটা আমি বলছি একটা বৃদ্ধ লোকের ক্ষেত্রে বলছি। আমরা নর্থে গিয়েছিলাম এবং ওখানে আমাদের সাথে দেখা হয়েছিল এক সুইডিশ লোকের, যে একদম বৃদ্ধ, মানে তার বয়স মিনিমাম 70-র উপরে হবে। হ্যাঁ, তো 70-র উপরে একটা বয়স, এবং তাকে আমরা ভয় পাচ্ছিলাম তাকে বলতে যে আমরা ইংলিশে কথা বলতে পারি না। এটা অনেক বছর আগের কথা, যখন সুইডিশ পারতাম না তখনকার কথা। তখন আমরা বলেছিলাম যে আমরা তো সুইডিশ কথা বলতে পারি না। তখন সাথে সাথে সে বলছে আমি ইংলিশে কথা বলতে পারি, আমি সোলজার ছিলাম, আমি মিলিটারিতে ছিলাম আমার লাইফে, এবং আমি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দেখেছি। ফার্স্ট ওয়ার্ল্ড দেখতে পারিনি, কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড দেখেছি। তো আমি খুব ভালো ইংলিশ বলি। সে আমাদের সাথে ইংলিশ বলে আমাদেরকে ডিরেকশন সব কিছু দেখাই দিল। সো আর মোদ্দা কথা, লাস্ট বাট নট লিস্ট হচ্ছে যে এখানকার ছেলে মেয়েদের মধ্যে পাস ফেলের যে বিভেদ, পাস করলে তুমি ভালো ছাত্র, ফেল করলে তুমি খারাপ ছাত্র, এই জায়গাটা থেকে বের করে নিয়ে আসতে হবে। ফেল করছো তার মানে তুমি খারাপ ছাত্র না। তুমি কোনো একটা স্পেসিফিক সাবজেক্ট ভালো করে পড়ো নাই, সেজন্য তুমি ফেল করেছো। তুমি ঠিক মতো পড়ালেখা করো না, সেজন্য ফেল করেছো। কিন্তু তার মানে এই না যে তুমি খারাপ ছাত্র। তুমিও ভালো ছাত্র, যদি তুমি ঠিক মতো পড়ো তাহলে তুমিও ভালো ছাত্র হয়ে যাবে। সো ভালো ছাত্র খারাপ ছাত্র এই কনসেপ্ট থেকে বের হয়ে যেতে হবে, পাস ফেলের কনসেপ্ট থেকে বের হয়ে যেতে হবে। আর প্রাইভেসি পলিসি মেনটেন করতে হবে যে
কে পাশ করলো কে ফেল করবে এটা কেউ জানতে পারবে না, শুধুমাত্র যে 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 পাশ ফেল করেছে তার বাবা মা জানতে পারবে। তাহলে এটা এটা একদম পুরোপুরিভাবে পোস্টারের মধ্যে দেওয়ার কিছু নাই এখানে, যে পোস্টারের মধ্যে সবার সামনে দিয়ে দিলাম আমি পাস করছি না ফেল করছি, দেন ওই সোশ্যাল যেই প্রেশারগুলো আছে চারপাশ থেকে সেটা তো আসতেই থাকবে, সেটা যেন না আসে। এই জিনিসগুলো নিয়ে কথা বলার ছিল আজকে। আর খুব করে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা ছেলেমেয়েরা এখন যারা আছে তারা সুশিক্ষায় শিক্ষিত হোক, স্বশিক্ষায় না। সুশিক্ষায় শিক্ষিত হওয়া মানে বোঝায় যে আমি যে জিনিসটা পড়ছি সেই জিনিসটাকে আমি বুঝে পড়ছি কিনা, এই জিনিসটা কি আমার কাজে লাগবে কিনা জীবনের কোনো দিন। আমি যোগ বিয়োগ গুণ ভাগ শিখছি, এই যোগ বিয়োগ গুণ ভাগ আমার কী কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে। তো আমি যদি যোগ বিয়োগ গুণ ভাগই আমি যদি গোড়ায় গলত লাগাই ফেলি, তাহলে তো আমি পরবর্তীতে যখন যাব, আমি আমার লাইফে যখন আগাবো সামনের দিকে, যখন ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স করবো, তখন তো আমি যোগ বিয়োগ গুণ ভাগই ভালো করে করতে পারবো না, আমি অনার্সটা কমপ্লিট করবো কীভাবে। এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে এবং এই জিনিসগুলো নিয়ে ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করতে হবে। যদি কেউ আমার কাছ থেকে কোনো ইমপ্রুভমেন্টের জন্য আমাকে হেল্পের জন্য বলেন, আই এম অলওয়েজ দেয়ার ফর সাপোর্ট ইউ। অ্যান্ড অলসো আই ফিল দ্যাট বাংলাদেশের প্রত্যেকটা, আমি বাংলাদেশের জনগণের পাশে এসে কাজ করতে চাই, কিন্তু সেই সুযোগটা আমার হয়ে উঠছে না, বা আমি নিজেও হয়তো দিতে পারছি না, আই ডোন্ট নো। বাট যদি কেউ আমাকে অ্যাপ্রোচ করে, আই উইল বি অলওয়েজ ওপেন ফর ইউ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। কথা বলছিলাম আলান, সুইডেন থেকে, এবং ভ্যালিড পয়েন্টস, নর্ডিক টার্নস এবং আমার আলান কবির চ্যানেলে আমি সবসময় কথা বলি। আমি সংস্কৃতিমনা মানুষ, সো গান করি। সো যেই আমার সাথে রিচ করতে চায়, হয়তো আমি মেসেঞ্জারে নক করলে বা হোয়াটসঅ্যাপে নক করলে আমি তার সাথে কথা বলতে পারবো এবং তাকে যথাযথ কোনো সাপোর্ট লাগলে সেটাতে হেল্প করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।